দেশে ফিরবেন শেখ হাসিনা। এদিকে সমন্বয়করা মধ্যরাতে দেশ ছেড়ে পালিয়েছেন। ডক্টর ইউনূস সকালে পদত্যাগ করতেছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না। জাতিসংঘ তাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন জানতে চান রিজভী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনাকে দেশে ফিরাচ্ছে জাতিসংঘ। শেখ হাসিনা আজকের মধ্যেই দেশে ঢুকে পড়বেন। এইদিকে সমন্বয়করা সবাই পালাচ্ছে, মহাবিপদে পড়ে গেছে নাহিদ ইসলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছে কোনো সমন্বয়ক যেন দেশ থেকে পালাতে না পারে। দর্শক মণ্ডলী, এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চলেছেন শেখ হাসিনা আবারও দেশে ফেরার কারণে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এতটুকু বক্তব্য শুনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আগামীকালকে থেকে এই সমন্বয়ক আর বৈষম্য বিরোধী এই সকল টেকটুক লাগাইয়া অলিতে গলিতে চিপা চাপায় সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কেউ যদি যা ভাবনে প্রথমে পিসমোড়া বান দিতে হবে, তারপর 999 কল দিতে হবে। কারণ যিনি বস এই মুহূর্তে এই সমন্বয়কদের আদি পিতা ধরতে পারি, তারপর রানিং আবার তিনি এখন আছেন দলটার সাথে নাহিদ। হঠাৎ করে কেন নাহিদ সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীদের সাথে পোল্টি নিচ্ছেন? কেউ কেউ বলছেন যে পোল্টি নিচ্ছেন। আমি এটারে পোল্টি মনে করি না, আমি মনে করি রাইট ডিসিশন। ওয়াই? এই মুহূর্তে মানুষের বিভিন্ন জায়গায় এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, মব জাস্টিস, যে কোনো জায়গায় মন যা চাইলো গিয়া থাম করে ভাই আমি বৈষম্য বিরোধী, ভাই আমি সমন্বয়ক, দেশটারে 12টা বাজায় রাখছে কিছু সুবিধাভোগী সমন্বয়ক। অনেকে চালাবাজিতে জড়িত হয়ে গেছেন, অনেকে মামলা বাণিজ্যে জড়িত হয়ে গেছেন, অনেকে সিন্ডিকেটে জড়িয়ে গেছেন, বিভিন্ন সেক্টরে ভূমিকা রাখা শুরু করেছেন। আর দিন শেষে এই জিনিসটা বুঝতে পেরেছে আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম। সেই কারণে তিনি মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এই সমন্বয়কদের আসলে অব্যাহতি দেওয়া দরকার। আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না, মানে এগুলার আর কোনো অস্তিত্ব নাই। বুঝাতে পারছি? এখন এদের যে মানে লেজুর ভিত্তিক কোনো সংগঠন থাকবে সেটা আলাদা। এখন টোটাল বাংলাদেশ চলবে জাতীয় নাগরিক পার্টি আর তাদের যারা অঙ্গ সংগঠন আছেন, কিন্তু কোথাও গিয়ে কোনো ধরনের ভূমিকা প্রভাব বিস্তারের এই সমন্বয়কদের আর সুযোগ নেই। নাহিদের বক্তব্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই, কারণ সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাহিদ অনুরোধ জানিয়েছেন এই পরিচয়ে যদি কেউ কোনো অপকর্ম করে যে কোনো ধরনের, তো সেই ক্ষেত্রে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন। এখন অনেকে বলছে যে ভাই আমাদের ব্যবহার করে তোমরা এক একজন আগামী দিনের প্রধানমন্ত্রী এবং কি মানে গুরুত্বপূর্ণ পদে চলে গেছো, কেউ গাড়ি চড়ছো, কেউ বাড়ি করছো, কেউ আবার পরিবারের আব্বা আম্মার দিয়ে অনেক জায়গায় টাকা পয়সা কামাচ্ছ। ভাই আমার কথা না, সাংবাদিক ইলিয়াসের কথা। তো এরকম নানান কিছু কইরা এখন বুঝে দিন শেষে আমাদের সাথে পোল্টি। দেখেন আমি মনে করি, আবারও বলি, পোল্টি না, বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র আন্দোলন এটা মানে অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই 1947, 52, 69, 71, এরপরে স্বৈরাচার পতন, 91, যতগুলো আন্দোলন দেখবেন, কিন্তু এরপরে ছাত্ররা পড়ার টেবিলে ফিরে গেছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমাদের ছাত্ররা পড়ার টেবিলে, যারা ছাত্র তারা ফিরে গেছে, কিন্তু নাহিদ বা যারা আছেন তারা কোটা আন্দোলন থেকে আজকের দিনের এই জায়গাটায় চলে আসছেন। ইভেন তারা এখন মনে করছেন এই পরিস্থিতিতে মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এই সমন্বয়ক শব্দটা। ইভেন এটা ব্যবহার করে অনেক ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটতেছে। দ্যাটস ওয়াই ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে বলছে যারা রাজনীতি করতে ইচ্ছুক, যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যে সংগঠন সেইখানে আসেন, কিন্তু আলাদা বৈষম্য বিরোধী আর সমন্বয়ক পরিচয় দিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো হচ্ছে এগুলা করার সুযোগ নাই। আমি নাহিদকে ধন্যবাদ দিই, পোলার মাথায় আসলে ঘিলু আছে। থ্যাংক ইউ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না। জাতিসংঘ তাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে। কি বিশ্বাস হচ্ছে না? আসলে একটা ভিডিও দেখাই তারপর বাকি কথা বলি। পাকিস্তান হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। बांग्लादेश के लोग इंतजार में, खुदा की कसम उनके पास कोई क़ियादत नहीं है। क्यों? उलमा इस किस्म के फजूल किस्म के बहादुर और शुजा उलमा बांग्लादेश आपके इंतजार में है इंशाल्लाह। वो मशरकी पाकिस्तान और ये मगरबी पाकिस्तान था, अब वो बांग्लादेश बन गया, हम ये मगरबी पाकिस्तान, वो मशरकी इंशाल्लाह वो मशरकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। 1947 সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয় পাকিস্তান। তারা তখন দুভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। বাঙালি প্রধান পূর্ব পাকিস্তান 1971 সালে বাংলাদেশ থেকে আলাদা হয়ে তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। কি দেখলেন তো? বুঝলেন না তাই না? আমি বুঝাচ্ছি, শোনেন। আমাদের বাংলাদেশে আপনার যখন নাকি কোঠা আন্দোলন হয় তখন আপনার অনেকেই জানেন যে এখানে ছাত্ররা ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল। আমরা কিন্তু সবাই জানি আপনার যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তখন সার্জিস কিন্তু বলছিল যে এই আন্দোলনের পিছনে কিংবা সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন প্রকাশ্যে আসতেই হবে, আর সেটা আসে। তিনি কিন্তু বলছিল যে এটার পিছনে
অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ছাত্র শিবির, জামায়াত ইসলাম আর হচ্ছে হিজবুত তাহরিরা। কি বুঝলেন তো? আমি ফার্স্টে যে পাকিস্তানের ওই বক্তব্যটা শুনেলাম, উনি কে জানেন? কে উনি? উনি হচ্ছে আমাদের বাংলাদেশের শিবির আছে না, আপনার জামায়াত ইসলাম আছে না, এদের মেন হেড অফিস। মানে এদের দ্বারাই এরা মনে করেন প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করছে। আপনি যদি আরেকটু সহজভাবে বলি, এদের গুরু হচ্ছে ওই পাকিস্তানি। ওই যে বললো যে আর বেশি সময় লাগবে না, আমাদের ওই পূর্ব পাকিস্তানও এক পাকিস্তান হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কি বুঝলে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে? আমি একটা কথা আসলে বুঝে পাই না যে এরা এক একটা মাস্টার মাইন্ড করে আবার দরও খাওয়া যায়। আজীব মাস্টার মাইন্ডে ভাই। এখন মেন পয়েন্টে আসি। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা কিংবা আপনার এই বৈষম্য যে আন্দোলনটা ঘটে, এটা টোটালি একটা জঙ্গি হামলা। জাতিসংঘ একে একে বা এক একটা তদন্ত বর্তমান চলমান বা চালাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মার্চ মাসের ভিতরেই ভারত আসতেছে এবং আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান নেন। একটা পর্যায়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে তাকে ভারত অবস্থান নিতে বাধ্য করে বা তাকে পৌঁছায় দেয়। যাই হোক, এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেয় আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, কিংবা কিভাবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আপনার ফেরানো যায় কিংবা ক্ষমতায় বসানো যায়, এটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দেয়। কিন্তু একে একে আপনার গভীর থেকে আরো গভীরের সত্যতা প্রকাশ্যে আসতেছে। আপনি জামায়াতের অবস্থানটা দেখেন তো। এখন পর্যন্ত জামায়াতের আমির স্বীকার করে না যে বাংলাদেশের ৭১ বলে আপনার কোনো স্বাধীনতা আইছে, কিংবা তাদের যে কিংবা তারা যে ৭১-এ পাকিস্তানিদের জঙ্গিবাদীদের আপনার কি বলে কাঁধে কাঁধ মিলাইয়া আমাদের বাংলাদেশের মা বোনদের উপরে ইজ্জতের উপরে হামলা করছে, তারা কিন্তু কখনো স্বীকার করে না। স্বীকার করে না। অন্যদিকে পাকিস্তানি যে জঙ্গিবাদীরা বলতেছে যে পূর্ব পাকিস্তান মানে যেটা নাকি আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করি, এই স্বাধীন দেশটাকে পুনরায় তারা পাকিস্তান হিসাবে গণ্য করবে কিংবা এক পাকিস্তান বানাবে। শুনলেন তার নিজের মুখে। আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার কুঠা আন্দোলন হয়, তখন কিন্তু 7.62 মানে এই বুলেট দিয়ে ছাদের উপরে থেকে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, তারপরে হচ্ছে আপনার ছাত্রদের গুলি করে। কারা করে? এই 7.62 বুলেট ইউজ করে পাকিস্তানিরা, ইউজ করে পাকিস্তানি আপনার পুলিশ বাহিনী, পাকিস্তানি আপনার মিলিটারি বাহিনী, এরা ইউজ করে। তো এই 7.62 আমাদের বাংলাদেশে 14 গোষ্ঠীর কোনো বাহিনী ইউজ করে না ভাই। আমি এক কথা শেষ করব, 14 গোষ্ঠীর কোনো বাহিনী এই বুলেট ইউজ করে না। তো ওই 7.62 বুলেটটা কোথায় থেকে আসছে? পাকিস্তান থেকে। আমরা 100-এর ভিতরে 200% এখন আপনার নিশ্চয়তা মনে করেন হয়ে গেলাম। ওই যে শুনলেনই তো প্রথম বক্তব্যটা যে এই পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তান বানাবে। এখন আসুন, আমি যে বললাম যে জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে পুনরায় আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে, আপনার জাতিসংঘ কিন্তু এই ডক্টর ইউনূসের কাছে একটা বার্তা পাঠায় যে আগস্ট মাসে যে পুলিশ গণ হত্যা হয়েছে, আওয়ামী লীগের উপরে মব জাস্টিস হয়েছে, মব ক্লিন হয়েছে, বা যারা মারা গেছে প্রত্যেকটার ময়না তদন্ত এবং সব কিছু ডকুমেন্টস আপনার বা হিসাব নিকাশ কিন্তু চাইছে জাতিসংঘ। আর ডক্টর ইউনূসের প্রতি একের পর এক অহংকার কিন্তু বেড়েই চলছে মনে করেন জাতিসংঘ থেকে। ডক্টর ইউনূস এখন দেখবেন গিরগিটি হয়ে গেছে, গিরগিটি। ওই যে বললাম প্রথম গিরগিটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে 11 জন আপনার ইন্ডিয়াতে 5 দিনের সফরে যাওয়া। বুঝেন আপনি এই সফরটা কেন যাচ্ছে, এই সফরটা কেন করতেছে? মানে কি, খেলা বর্তমান শুরু হয়ে গেছে। দেখতে পারবেন ইনশাল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে। আমাদের এই বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এটা আমি এখন 1000-এর ভিতরে 2000% ভাই শিওর হয়ে গেল যে আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান একটা কথা বলছিল যখন নাকি তারা আমাদের বাংলাদেশের কাছ থেকে মার খাইছে বা মার খেয়ে চলে গেছে, পালাই গেছে, যে এই পাকিস্তান মানে এই পূর্ব পাকিস্তান তোমরা আমাদের কাছ থেকে বিজয় করে নিলা, কিন্তু 100 বছর পরে হলেও আমরা এটাকে উদ্ধার করে ছাড়বো। এখন এই 2024 এসে তারা উদ্ধার করছে। এর জন্যই এই সার্জিস হাসনাত এই জঙ্গিবাদীরা বলে যে তারা দেশ স্বাধীন করছে। তারা কি দেশ স্বাধীন করছে? এরা হইতেছে আপনার প্রকৃত এই ইলিয়াস, এই পিনাকি, প্রকৃত মনে করেন রাজাকার, প্রকৃত মনে করেন জঙ্গিবাদী গোষ্ঠী এরা। তো এদের বিচার তো বাংলার মাটিতে হবেই। উল্টো দিকে জাতিসংঘ থেকেও একের পর এক মনে করেন এদের এগেনস্টে বাস আসা শুরু করে দিছে। আরো হবে, আরো হবে। এই পিনাকির বাচ্চারা এরা কিন্তু দেশে আসে না, কারণ এদের সরকার এরা জানে যে আমরা জঙ্গি, এরা জানে যে আমরা পাকিস্তানের কাছ থেকে এবং বাইডেন সরকারের কাছ থেকে আমরা টাকা খায়া আমরা বাংলাদেশের বিরুদ্ধে বা শেখ হাসিনা বা স্বাধীনতার বিরুদ্ধে যদি বলি, হ্যাঁ স্বাধীনতার বিরুদ্ধে আমরা কথা বলছি। অতএব এর জন্যই এরা বাংলাদেশে আসে না, কারণ আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে। এখন প্রতিনিয়ত এই জঙ্গিবাদীরাও পাকিস্তান থেকে কথা বলতে শুরু করেছে। আমরা ভুলে যাই নাই যে আমাদের বাংলাদেশের উপরে বা বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে 71 সালে পাকিস্তানি এই হানাদার বাহিনীরা এবং পাঞ্জাবি হানাদার বাহিনীরা কি নির্যাতন, কি অত্যাচার চালাইছে আমরা কিন্তু বলি নাই। কেমন বাংলার মাটিতে প্রত্যেকটা এই কুলাঙ্গার বাচ্চাদের বিচার হবেই হবে। এই করস, এরা তো করস। আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম না যে এই সার্জিস হাসনাত এই সমন্বয়কারী যে করা আছে সবকটা করস। এর মা হচ্ছে বাংলাদেশি
বাপ হচ্ছে পাকিস্তানি, এর জন্যই এদের এই অবস্থান। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, তবে একটা কথাই বলি, অতি দ্রুত বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন দেখতে পারবেন এবং আওয়ামী লীগের এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকবে না, তিনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবে। কেননা বাংলাদেশে কি হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন জানতে চান রিজভী। নাহিদ ইসলাম, যে নতুন যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তার প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে বা এই বছরের মধ্যে নির্বাচন করা কঠিন, অস্থিতিশীল পরিবেশের কথা তিনি বলেছেন। এইরকম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নির্বাচন করা কঠিন, এর জবাব দিয়েছেন রুহুল কবির রিজভী। দর্শক, আমি বারবার বলেছি, বিএনপির মধ্যে একটা সাংঘাতিক রকম ধারণা জন্ম নিয়েছে যে ছলে বলে কলে কৌশলে নির্বাচন পেছানোর উদ্দেশ্য নিয়ে এই অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং তার সাথে যুক্ত আছে কিছু উপদেষ্টা এবং স্বাভাবিকভাবে তাদের সমর্থক এখন রাজনৈতিক দলও আছে, জাতীয় নাগরিক পার্টিকে তারা মনে করছে। সুতরাং কেন এইভাবে বক্তব্যটা আসছে সেটা জানতে চেয়েছেন রুহুল কবির রিজভী। বলছেন এখনো 9-10 মাস সময় আছে, নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সহায়তা করবে। শুক্রবার জুলাই আন্দোলনের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে রিজভী বলেন, কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে। ভাই, আমরা তো এটা বুঝতে পারছি না। গণপরিষদ করতে হয় এই কারণে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করতে হয়। আমাদের তো সংবিধান আছে, শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন যুক্ত করেছেন, কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে, অনেকবার সংশোধন হয়েছে। তো গণপরিষদ আসছে কেন? এই কথাগুলো বিভ্রান্ত তৈরি করছে। সংস্কার করতে কতদিন সময় লাগে সে প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, আজকে সংস্কারের কথা যারা বলছেন, এই সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী, কোনো ক্ষমতাশালীর কথা সে শুনবে না, প্রতিষ্ঠান চলবে তার আইনের গতিতে, এটা প্রতিষ্ঠিত করতে হবে, এটার জন্য কতদিন সময় লাগে? রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে, এটা মার্চ মাস। নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও নির্বাচনের জন্য একটা মাস দিয়েছিল, বলেছিল ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবারও শুনি কেউ কেউ বলছে না, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সহায়তা করবে সরকার। আমরা আশা করি সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। দর্শক, বুঝতে পারছেন যে বিএনপি এই নেতা বলতে চাচ্ছেন যে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন এইসবের মধ্য দিয়ে নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যে না হয় তার জন্য নানা চেষ্টা চালাচ্ছে। এই কারণে ওই কথাটা বলছে যে নাহিদ ইসলাম নামটা উল্লেখ করেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে নাহিদ ইসলাম যে বলল যে ডিসেম্বরের মধ্যে অস্থিতিশীল পরিবেশের কারণে নির্বাচন করা কঠিন হবে, সেই কারণে তিনি বলছেন এখন 7-8 মাস বাকি আছে। সমস্যাটা কোথায়? নির্বাচন কমিশন নির্বাচন করবে, সরকার সহায়তা করবে, সেখানে সমস্যা কোথায়? এছাড়া এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া কোনো একটা দল মনে করে যদি এরকম গুরুত্বপূর্ণ বিষয় যদি মানে তারা ফোকাস করে, তাহলে একটা অনিশ্চয়তা তৈরি হবে, রাজনৈতিক অঙ্গনে ভুল বোঝাবুঝি তৈরি হবে। সম্ভবত সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ সংকটটা কিন্তু বাড়ছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা দেশে ফিরতেছেন, এইদিকে সমন্বয়করা মহা বিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মন্ডলী, উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক শারজিল আলম, হাসনাত আব্দুল্লাহ সহ বড় বড় সমন্বয়করা মহা বিপদে পড়ে গেছে। তারা দেশ থেকে পালাচ্ছে, কারণ শেখ হাসিনা দেশে ফিরলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এইদিকে আমার দর্শক মন্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা মহা বিপদে পড়ে গেছে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চলেছেন। দর্শক মন্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন কঠিন অ্যাকশনে যাচ্ছেন, কঠিন ঘোষণা দিয়েছেন। যাই দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।